রেড নোটিশ জারির বিষয়ে জানেন না চিফ প্রসিকিউটর। $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। জাতি ধর্মের বিষয়ে তরুণ প্রজন্ম পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুস। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসার আশঙ্কা নাকচ। আঞ্চলিক সহযোগিতা ছাড়া মাতারবাড়ির উপযোগিতা অর্জন অসম্ভব বললেন জাপানের রাষ্ট্রদূত। পারস্পরিক সম্প্রীতি রক্ষার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। এবং হজ বরল অবস্থার মধ্যেই বিআরটি বাস চলাচল শুরু, নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন, প্রকল্পের নকশায় ত্রুটি বললেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আগেই 5 সদস্যের টিম গঠন করে দুদক। ওই টিমকেই $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে কিনা তা জানা নেই। বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার, আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিয়েছে গণমাধ্যমটি। এই সাক্ষাৎকারটি নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। ধন্যবাদ জানানোর পর্ব শেষে প্যাট্রিক ফলিস জানতে চান, বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা। বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ডক্টর ইউনুস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। এই তরুণেরা একটি নতুন বাংলাদেশ গড়তে চান। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনুস আরও বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা এখন মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। তারা বিগত শতাব্দীর নন, বরং এই শতাব্দীর তরুণ। প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। তরুণেরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণদের স্বপ্নগুলোর বাস্তবায়ন করার বিষয় সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। উপ আঞ্চলিক সহযোগিতা না পেলে মাতারবাড়ির সর্বোচ্চ উপযোগী
সহযোগিতা অর্জন সম্ভব হবে না বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগর আঞ্চলিক ও বৃহৎ শক্তির আগ্রহ রয়েছে, কিন্তু অঞ্চলটি যাতে সংঘাত ও দ্বন্দ্বের ক্ষেত্র না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়া মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না বলেও জানান তিনি। From labor-intensive to technology-driven industries and enhanced regional and global supply chain integration is critical in this respect. Initiatives like the Bay of Bengal Industrial Value Chain, championed by Japan, provide a blueprint for achieving this transformation by leveraging investment, technology, and labor. Japan has been a steadfast partner in our journey for more than 5 decades. Through its official development assistance and investments in key sectors such as infrastructure, energy, and education, Japan has demonstrated its transformative potential for cooperation. হযবরল অবস্থার মধ্যেই শুরু হয়েছে বিআরটি প্রকল্পে বাস চলাচল। স্টেশন ও বিশেষায়িত বাস কবে হবে জানা নেই কারোরই। তারপরও বিআরটি নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য সব পরিবহন। ফলে নিরবচ্ছিন্ন চলাচলের স্বপ্ন অধরাই থাকছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নকশায়ও ত্রুটি রয়েছে। এভাবে বাস চলাচল শুরু করায় ঢাকা গাজীপুর করিডোরে অভিঘাতমূলক প্রতিক্রিয়া তৈরি হতে বাধ্য। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। দ্রুত এবং নিরাপদ পরিবহনের জন্য 2012 সালে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমে সাধারণত একটি ডেডিকেটেড লেন থাকে। নিজের স্টেশন ছাড়া বাসটি কোথাও দাঁড়াবে না কিংবা অন্য পরিবহনের কারণে বাধাগ্রস্ত হবে না। স্টেশনে ঢোকার পূর্বেই যাত্রীদের টিকিট কাটতে হয় আর ভাড়া আদায় হবে অনলাইন ভিত্তিক। প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা। 3 দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়ায় 4,500 কোটিতে। উদ্বোধনের সময় পিছিয়েছে 4 বার। সব শেষ গেল 15 ডিসেম্বর থেকে বিআরটিসির 12টি বাস দিয়ে গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত শুরু হয় বিআরটি চলাচল। কিন্তু নির্ধারিত লেন থাকলেও নিরবচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ অটোরিকশা পর্যন্ত উঠে যাচ্ছে বিআরটি লেনে। সঠিকভাবে তো এখনো পরিচালনা করা হয়নি এবং এটা নিয়ন্ত্রণ করা হয়নি। এটা আসলে প্রাইভেট কার ঢোকার জন্য না। আরেকদিন এসে সেদিনও জাম পাইছি, আজকে এসে আজকেও ভয়াবহ জাম। অটোমেশন তো দূরের কথা, 4টি স্টেশনে টিকিট দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। যাত্রীদের ওঠানামায় উপযুক্ত অবকাঠামো তৈরি হয়নি। বিশেষায়িত বাস কবে আসবে তাও অনিশ্চিত। এখন বিআরটি বাস কেনা হয়নি, তো এই জন্য বিআরটি চালাচ্ছেন। এর প্রক্রিয়া কি শুরু হবে? শুরু হয়েছে, মোটামুটি লাস্ট পর্যায়ে দিনক্ষণ তো বলতে পারবো না, মোটামুটি প্রসেসে আছে। বিআরটি বাস পেতে হলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। নির্ধারিত লেনেও আছে যানজটের ভোগান্তি। প্রচারণার অভাব স্পষ্ট। ফলে একটি বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা 10 থেকে 12 জন। প্রাইভেট কার বা অন্যান্য বাস যাত্রার প্রবলেমটা ক্রিয়েট করছে। এমনকি কনফ্রন্টেশনাল দেখা যাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আসছে এবং তারা ডবল লাইনে আসছে। আমি আজমপুর থেকে ঢুকতে পারলাম না, এই যে রাস্তা ব্রেকেট দিয়ে রাখছে, এখন বাইরে দিয়ে আমাকে যাইতে হচ্ছে। কথা ছিল ফ্লাইওভার এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে মিক্সড ট্রাফিক লেনের ইউটার্ন এবং ডান বামে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কিন্তু বিআরটি লেন আলাদা করার জন্য লোহার রেলিং ব্যবহার করা হলেও বেশিরভাগই শেষ হয়নি। করিডোরের একটি উড়াল সড়কের কাজ এখনো বাকি। অভিঘাতমূলক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার মতো প্রকল্প, ফলে প্রকল্পটি শুরু থেকে ত্রুটিযুক্ত। এর ডিজাইনও ব্যাপকভাবে ত্রুটিযুক্ত, সাংঘাতিক হযবরল, খুবই নিম্নমানের নির্মাণ কৌশল অবলম্বন করা হয়েছে। ছোট গাড়ি বা অন্যান্য গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য চলাচলের যে এখন তারা সবাই কিন্তু ওই ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে। এগুলা চলাচলের জন্য তাদেরকে ওই ফিডার রুটগুলোকে আরও অ্যাক্টিভেট করতে হবে। ত্রুটিযুক্ত নকশার কারণে ভবিষ্যতেও বিআরটির লেন ডেডিকেটেড করা নিয়ে শঙ্কা জানিয়েছেন নগরবিদরা। শুধুমাত্র বাস চলাচল করবে, অন্য গাড়ি চলাচল করবে না, সেই রকম মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। বিআরটি প্রকল্পের শুরুতে বলা হয়েছিল এটি বাস্তবায়িত হলে 100টি আর্টিকুলেটেড বাস দিয়ে প্রতি ঘন্টায় 25,000 যাত্রী পরিবহন করা যাবে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট অনেকটাই কমবে। তবে বাস্তব চিত্র তো চোখের সামনেই। এখনও প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন গাজীপুরবাসী। সংশ্লিষ্টরা বলছেন এখনও পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হয়নি। তবে এর থেকে সুফল পেতে হলে অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ,
গাজীপুর। শুধু উত্তরাঞ্চল নয়, সারা দেশেই বেড়েছে শীত। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় সারাদিনই দেখা মিলছে না সূর্যের, এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঘন কুয়াশার কারণে প্রতি রাতেই বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল। এদিকে প্রচণ্ড শীতের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। পৌষের প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের মানুষ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। ঠান্ডায় সকালে বের হওয়াটা অনেক দুর্বিষহ। পঞ্চগড়ে এত শীত, মানে বের হওয়াটাই কঠিন হয়ে যায়। কয়েকদিন থেকে কাজকর্ম করতে পারি না, কাজও নেই, আমরা অসহায় মানুষ। কুড়িগ্রামে গত ২ সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে জনপদ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষদের। দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। ঠান্ডার জন্য বাইরে যায় না, বাইরে থাকি। সমস্যা এটা, রোদ নেই, কুয়াশা, ঠান্ডার সময় মতো বাইরে যায় না। এবার একটু শীত বেশি, এবার শীতের কারণে কাজ করা যায় না, বাইরে যায় না। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বরগুনায়ও মানুষের দুর্ভোগ বেড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকে একটু কম, আজকে তো রোদের আবহাওয়া ভালো, মোটামুটি শীতও একটু কম। আজকে ঠান্ডা আছে, তারপর আমরা কর্ম করি, ঠান্ডায় আমরা বাইরে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ফিরে দেখা ২০২৪। স্বাধীন দেশে স্বাধীনতার অভাব, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, বিরোধী মত দমনে সরকারের কঠোরতা, সব মিলে দেশটা যেন মগের মূল্যকে পরিণত হয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে কেড়ে নেওয়া হয়েছিল ভোটাধিকার। বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টর ছিল দলীয়করণে নিমজ্জিত। তারপর একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। বছরের আলোচিত ৩৬ জুলাইয়ের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। ১৮ বছর বয়স, কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। ১৯৪৮ সালে প্রকাশিত ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি এখনও কতটা প্রাসঙ্গিক। তার প্রতিফলনই জুলাই আগস্ট বিপ্লব, ৩৬ জুলাই। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। শুরুটা ১ জুলাই। দাবি ছিল সরকারি চাকরিতে অযৌক্তিক কোটার যৌক্তিক সংস্কার। দিন যত গড়ায় ততই গাঢ় হতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন। শাহবাগে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউনের মতো আসতে থাকে একের পর এক সৃজনশীল কর্মসূচি। সরকার প্রথমে নমনীয় থাকলেও পরে কঠোর হতে থাকে। দানব রূপে আবির্ভূত হয় ছাত্রলীগ আর পুলিশ। ক্যাম্পাসে আক্রান্ত হয় শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ১৬ জুলাই আবু সাইদকে গুলি করে পুলিশ। মূলত আন্দোলনের মোমেন্টামই ছিল আবু সাইদের মর্মান্তিক মৃত্যু। তারপর ঝরে মীর মুগ্ধ, ইয়ামিনের মতো হাজার মেধাবী তাজা প্রাণ। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। আন্দোলন ঝিমিয়ে পড়ে। তারপর ঢাকার বিভিন্ন পয়েন্টে জোরালো অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হতাহতদের তথ্য লুকাতে বন্ধ করা হয় ইন্টারনেট। নিকৃষ্টভাবে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় প্রশাসনকে। পুলিশ গুলি ছুড়তে থাকে শিক্ষার্থীদের ওপর। সেনাবাহিনী মাঠে নামলেও তারা পক্ষ নেয় গণমানুষের। শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের নিয়ে দীর্ঘমেয়াদী সংলাপ করতে ব্যর্থ হয়, বরং দাবি গিয়ে থাকে এক দফা সরকার পতনের। ৪ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দেশজুড়েই হত্যাযজ্ঞ চালায়, কিন্তু গণমানুষের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। শিথিল কাটিয়ে জারি করা হয় কারফিউ। অবশেষে ৫ আগস্ট, সেই মহেন্দ্র খন। তারপরের গল্পটি সবারই জানা।
কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ততক্ষণে গণভবনমুখী যাত্রা শুরু করে সবাই। দিল্লিতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় 15 বছরের দুঃশাসনের। গণভবনে অবস্থান নেয় লাখো ছাত্র জনতা। প্রধান ফটকে উড়িয়ে দেয় লাল সবুজ পতাকা। মুহূর্তেই শাহবাগ রূপ নেয় বিজয় চত্বরে। বিশ্ববাসী দেখল অপ্রতিরোধ্য 18 বছরের উপাখ্যান। সেজন্যই হয়তো সুকান্ত বলেছিলেন, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আন্দোলনের অগ্রণী সৈনিক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সেদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্র সংস্কারে ধীর গতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছে বলেও জানান তিনি। বিকেলে উত্তরার আজমপুরে বিএনপির কর্মী সভায় একটি সুন্দর বাংলাদেশ গড়তে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। এ সময় শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অর্থনৈতিক কাঠামোকেও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আমি যদি বলি বাংলাদেশের মূল স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক কাঠামো, সেই অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে ফেলেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আজকে আপনারা যদি শেয়ার বাজারের দিকে তাকান, শেয়ার বাজার লুটপাট করে কি জানি আছে না একটা দরবেশ বাবা পরে ভয়ে দাঁড়িয়ে দাঁড়ায় ফেলছে। দরবেশ আর ছিল না কিন্তু। ফায়ার সার্ভিসের 7 ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুপুর 2:30টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের ওই কারখানায় আগুন লাগে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সেবা সংক্রান্ত চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধও জানিয়েছে সংস্থাটি। এনআইডির মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য জানান। এনআইডি ডিজি বলেন, চলতি বছরের 3 সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত 6 অক্টোবর 3 কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেয়া হয় তা সন্তোষজনক নয় মর্মে গণ্য করে কমিশন। এবার দেশের বাইরের খবর। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল শিবানি আর প্রতিরক্ষা মন্ত্রী পদে মুরহাফ আবু কাসরাকে নিয়োগ দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রধান আহমেদ হুসাইন আল সারা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পতনের সপ্তাহ 2 পর আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা চেষ্টার অংশ হিসেবে বিদ্রোহীরা এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা। প্রতিবেদন অনুযায়ী শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল শিবানির নাম ঘোষণা করেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পদে মুরহাফ আবু কাসরা নিয়োগ পেয়েছেন। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা মুখ্য ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। মুরহাফ আবু কাসরা ও আসাদ হাসান আল শিবানি বিদ্রোহী গোষ্ঠী HTS এর প্রধান আহমেদ হুসাইন আল সারার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এছাড়া অন্তর্বর্তী সরকারের নবগঠিত 14 জনের নতুন মন্ত্রিসভার সবাই আহমেদ হুসাইন আল সারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু বলে জানা গেছে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়ন ও ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ হুসাইন আল শারা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। দেশটিতে জাতিসংঘের প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের এরই মধ্যে স্বাগত জানিয়েছেন তিনি। ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। পালিয়ে যান ২৪ বছর ধরে সিরিয়া শাসন করা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় ৯ বছর বয়সী এক শিশুসহ ৫ জন নিহত ও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৪১ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৭ জন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির সাক্সেন আনহাল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গে ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে জার্মান পুলিশ। ব্রাজিলের সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শনিবার ভোরে সাও পাউলো থেকে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ হলে হতাহতের এক ঘটনা ঘটে। জানা গেছে বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫.৭%। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে জানেন না চিফ প্রসিকিউটর। $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। জাতি ধর্মের বিষয়ে তরুণ প্রজন্ম পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুস। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসার আশঙ্কা নাকচ। আঞ্চলিক সহযোগিতা ছাড়া মাতারবাড়ির উপযোগিতা অর্জন অসম্ভব বললেন জাপানের রাষ্ট্রদূত। পারস্পরিক সম্প্রীতি রক্ষার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। এবং হজবরল অবস্থার মধ্যেই বিআরটি বাস চলাচল শুরু। নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন। প্রকল্পের নকশায় ত্রুটি বললেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।